মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমি একজন রাজকুমার। এই রাধাকিশোর আর আমি একই পিতার সন্তান। সহোদর না হলেও রাধাকিশোর কি আমার বড় ভাই নয়? আগের রাজার আমলে যাই ঘটে থাকুক না কেন, এখনো কেন আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? ত্রিপুরায় যাওয়া কি এখনো আমার জন্য নিষিদ্ধ? আচ্ছা, সরাসরি রাধাকিশোরের কাছে গিয়ে নিজের পরিচয় দেব? হ্যাঁ, তাই করি। তারপর দেখা যাক না কি হয়। এখানে ইংরেজের রাজত্ব, এখানে ত্রিপুরা সরকারের কোনো জারিজুরি খাটবে না। সাধারণ মানুষের সমর্থন না পেলে বিপ্লব হতে পারে না। কিছু লেখাপড়া জানা ছেলে হঠাৎ হুড়ুম হুড়ুম করে একটা ধুন্ধুমার কাণ্ড কাজ শুরু করে দিল। দেশের অধিকাংশ মানুষ তার মর্ম কিছু বুঝলই না। তা কখনো সার্থক হতে পারে? আমরা আবার গোড়া থেকে কাজ শুরু করব। দেখবে, এই মেদিনীপুরের দলই এক সময় বাংলায় নেতৃত্ব দেবে। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। কারজান গোপন রিপোর্ট পেয়েছেন। ভারতের জাতীয় কংগ্রেসে মুসলমানরা খুব কম সংখ্যায় যোগ দেয়। কংগ্রেসে হিন্দু প্রাধান্যের জন্য বেশ কিছু মুসলমান ক্ষুব্ধ, আর কংগ্রেসের হিন্দুদের মধ্যেও অধিকাংশ বাঙালি বাবুই জায়গা জুড়ে আছে। তার মতে এই বাঙালি বাবুদের হীনবল করে দেবার জন্য কৌশলে মুসলমান সমাজকে আরো দূরে সরিয়ে দেওয়াই সরকারি নীতি হওয়া উচিত। তা শুনে মেরি বললেন, জর্জ, তুমি একটা মজার গল্প জানো? এখানকার পুরনো কর্মচারীদের কাছে শুনেছি একসময় এখানে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। তিনি নাকি বাঙালি খাবার খেতে খুব ভালোবাসতেন, আর লেডি ডাফরিন খুব রূপসী ছিলেন। একদিন তিনি এক বাঙালি বাড়িতে গেছেন। অমনি সে বাড়ির মহিলারা তাকে একটা ঘরে নিয়ে গিয়ে তার গাউন খুলিয়ে শাড়ি পরিয়ে দিল। তুমি জানো, বাঙালিরা টেবিল চেয়ারে বসে খায় না, মাটিতে বসে খায়। কাঁটা চামচ ব্যবহার করে না, আঙুল দিয়ে খাবার তোলে। অদ্ভুত না? মেঝেতে বুদ্ধের মতো পা মুড়ে বসতে হয়। লেডি ডাফরিনকে একটা রূপোর থালার মাঝখানে ভাত আরো কি সব দিল। তিনি নাকি দিব্যি হাত দিয়ে তুলে তুলে সেই সব খেলেন। সবাই বলেছিল উনি ঠিক বাঙালিদের মতনই খেতে জানেন। শাড়ি জিনিসটা কিরকম করে পরে? আমি শাড়ি পরলে আমাকে মানাবে? প্রশ্নটা করে মেরি হাসছেন। জর্জ ভুরু কুঁচকিয়ে বললেন, তুমি নেটিভদের পোশাক পরবে? ছি! কলকাতায় মেরিকেই সরকারি প্রাসাদেই আবদ্ধ থাকতে হয়। অনেক বাঙালি অভিজাতদের বাড়ির সান্ধ্যভোজের উৎসব আসরের কথা তার কানে আসে, কিন্তু কারজান কোথাও যেতে রাজি নন। বাঙালি বাবুদের জব্দ করার জন্য এর মধ্যেই কারজান কিছু কিছু কাজ শুরু করে দিয়েছেন। প্রথম কোপটা পড়েছিল ভারতে এসে পৌঁছবার কিছুদিনের মধ্যেই। কিছু কিছু কাজে ভারতীয়দের জনপ্রতিনিধিত্ব রাখার সুযোগ করে দেওয়া হয়েছিল কয়েক বছর আগে থেকেই। যেমন কলকাতা কর্পোরেশন পরিচালনা, নগর উন্নয়ন এবং নাগরিক সুখস্বাচ্ছন্দ্য ব্যবস্থাপনার জন্য করদাতাদের মধ্য থেকে 50 জন প্রতিনিধি নির্বাচিত হতো। ফলে দলে দলে বাঙালিবাবু কর্পোরেশনের কমিশনার হতে লাগল। এরা আলোচনা সভায় চেঁচামেচি করে, নীতি নির্ধারণের হস্তক্ষেপ করতে চায়। সরকারি নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে কারজান আসার আগেই ছোটলাট ম্যাকেনজি একটি সংশোধনী বিল আনতে চেয়েছিলেন। কারজান এসে সব দেখে শুনে মনে করলেন, সেই সংশোধনী বিলও যথেষ্ট করা নয়। দেশের রাজা ইংরেজ, রাজধানী কলকাতার নগর পরিচালনার ব্যাপারে মাথা গলাবে এ দেশের মানুষ? তা কখনো হয়? খচাখচ করে কেটে তিনি বিলের অনেক ধারা বদলে দিলেন। করদাতাদের প্রতিনিধিদের সংখ্যা 50 থেকে নেমে গেল 25-এ। এক্সিকিউটিভ কমিটিতেও তাদের সংখ্যা হয়ে গেল 1/3। সরকারি প্রতিনিধির সংখ্যা বেড়ে গেল, অর্থাৎ কর্পোরেশন পরিচালনার পুরোপুরি ক্ষমতা চলে গেল সরকার ও ইউরোপীয় প্রতিনিধিদের হাতে।
বাঙালি প্রতিনিধিরা বড়জোর সেখানে কিছু গলাবাজি করতে পারবে। প্রতিবাদে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সমেত 28 জন কমিশনার পদত্যাগ করেছিলেন। কার্জন ভ্রুক্ষেপ করেননি। এদেশের কিসে ভালো হয় তা ইংরেজদের চেয়ে কি দেশীয় লোকেরা ভালো বুঝবে? আমি যা করেছি ঠিক করেছি। এরপর শিক্ষা। শিক্ষা খাতে সরকারের বহু অর্থ ব্যয় হয়, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে শিক্ষানীতির ব্যাপারে সরকারি লাগাম ক্রমশ আলগা হয়ে আসছে। বেসরকারি কলেজ গজিয়ে উঠছে চতুর্দিকে। বিশ্ববিদ্যালয়ের সেনেটের অধিকাংশ সদস্যই নেটিভ। এদেশে এত উচ্চশিক্ষার প্রয়োজনীয়তাই বা কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে ঢুকে পড়েছে বাংলার বহু রাজনৈতিক নেতা। সেখান থেকে তারা বাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়ে আসছে। আইসিএসদের সংখ্যাও দিন দিন বাড়ছে। প্রথম দিকে যারা আইসিএস পাশ করেছিল সেই 4 জনই বাঙালি: সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল গুপ্ত এবং রমেশচন্দ্র দত্ত। এখনো আইসিএসদের মধ্যে বাঙালিদেরই প্রাধান্য। ইংরেজি পড়া উচ্চশিক্ষিত বাঙালি বাবুরা দেশাত্মবোধের কথা ছড়াচ্ছে। সুতরাং উচ্চশিক্ষার জন্য টাকা খরচ করা তো সরকারের পক্ষেই ক্ষতিকর। তার চেয়ে প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ভালো। সরকার পক্ষ থেকে সিমলায় একটি শিক্ষা কমিশন বসানো হলো। 6 জন সদস্যের সেই কমিশনে 4 জন ইংরেজ আর 2 জনের নাম সৈয়দ হুসেন বেলগ্রাসি আর নবাব ইমাদ উল মুলক। এ যেন কার্জন সাহেবের কৌতুক। ভারতের শিক্ষিতদের মধ্যে হিন্দুরা বিপুল পরিমাণে সংখ্যাধিক, অথচ শিক্ষা কমিশনে একজনও হিন্দু নেই। সারা দেশ জুড়ে প্রতিবাদ ও সংবাদপত্রগুলিতে প্রচুর লেখালেখির ফলে কার্জন হিন্দুদের মধ্য থেকে একজন প্রতিনিধি নিতে সম্মত হলেন কোন ক্রমে। এলেন বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কমিশনের সুপারিশ লর্ড কার্জনের অনুজ্ঞারই প্রতিধ্বনি। বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি আধিপত্য বজায় রাখতে হবে। সেনেটগুলিতে দেশীয় ব্যক্তিদের সদস্য সংখ্যা কমিয়ে ইংরেজ সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। বেসরকারি কলেজে আইন পড়ানো চলবে না। সমস্ত স্কুল কলেজের অনুমোদন কিংবা অনুমোদন প্রত্যাহারের ক্ষমতা থাকবে কাউন্সিলের হাতে। কিছু কিছু কলেজ বন্ধ করে দেওয়া এখনই দরকার। এ দেশের ছাত্রদের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ সুবিধে কমিয়ে দেবার জন্য বেতন বৃদ্ধি ও পাস মার্ক বাড়াতে হবে। কমিশনের সদস্যদের মধ্যে একমাত্র গুরুদাস বন্দ্যোপাধ্যায় এই সুপারিশের প্রতিবাদ করেন। তা অগ্রাহ্য করা হলো। বড় বড় শহরগুলিতে সরকারের এই শিক্ষানীতির বিরুদ্ধে অনেক সভা সমিতি হলো। ছাত্ররা মিছিল করে বেরোলো রাস্তায়। কার্জন তাতে মজাই পেলেন বেশ। সেক্রেটারি অফ স্টেটকে একটা চিঠিতে সকৌতুকে লিখলেন, টাউন হল আর বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে ঘামে ভেজা গলা ফাটানো গ্র্যাজুয়েটরা জমায়েত হয়ে গিজগিজ করছিল। আমার নাম করে তারা বারবার ধিক্কার দিয়েছে, যেন আমি ভারতে উচ্চশিক্ষার ধ্বংসকারী। তবে বিশ্ববিদ্যালয় বিল নিয়ে নেটিভদের চেঁচামেচিতে আপনি বিচলিত হবেন না। এর বেশিরভাগই কৃত্রিমভাবে বানানো। বাঙালি ভদ্রলোকদের জব্দ করার আরেকটি মারাত্মক অস্ত্র কার্জন আকস্মিকভাবে পেয়ে গেলেন। পুলিশ বিভাগের বড় কর্তা অ্যান্ড্রু ফ্রেজার কার্জনের খুব ঘনিষ্ঠ। একদিন সান্ধ্য আসরে পানীয়ের গ্লাস হাতে নিয়ে সে কার্জনকে বলল, সম্প্রতি আমি ঢাকা, ময়মনসিংহ ইত্যাদি অঞ্চল ঘুরে এলাম। ওখানকার লোকদের মতিগতি সুবিধের নয়। এক শ্রেণীর বাঙালি বাবু নানান আলাপ আলোচনায় রাজদ্রোহিতা ছড়াচ্ছে। সারা বাংলা জুড়েই উত্তপ্ত রাজনীতির আবহাওয়া। এখনো সেরকম বড় কিছু হয়নি, তবে এই ধরনের বিষবৃক্ষের বিনাশ অঙ্কুরেই করা উচিত। সেটা তো তোমারই কাজ। এখনই ধরপাকড় করে আমি কোনো সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করতে চাই না। অন্য একটা ভালো উপায় আছে। পুলিশের কর্তা হিসেবে আমার এখতিয়ারের মধ্যে না পড়লেও আমার মনে হয় ঢাকা আর ময়মনসিংহ এই জেলা দুটোকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে অসমের সঙ্গে জুড়ে দিলে কেমন হয়? কিংবা অন্যভাবেও বাংলাকে ভাগ করা যায়। বাঙালিদের দুর্বল করে দিতে হলে
বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়াই শ্রেষ্ঠ উপায়। কার্জন ভ্রু কুঞ্চিত করে একটুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, বাংলা ভাগ করলে কি লাভ হবে? মুসলমান প্রধান অঞ্চলগুলি নিয়ে যদি আলাদা রাজ্য গড়া যায়, মুসলমানরা রাজনীতিতে অংশগ্রহণ করে না, তারা ইংরেজ বিরোধী নয়, তাতে হিন্দু বাঙালিদের শক্তি কমে যাবে। এদিককার রাজ্যটি ছোট হয়ে গেলে বাঙালি বাবুদের কণ্ঠস্বর সারা ভারতে গুরুত্ব পাবে না। এবারে কার্জন উৎসাহিত হয়ে উঠে বললেন, হিন্দু আর মুসলমানদের পৃথক করে দেওয়ার একটা ভালো উপায় বটে, কিন্তু বাংলাকে ভাগ করা হবে কোন যুক্তিতে? কেন? যুক্তি তো তৈরি আছেই। বেঙ্গল প্রেসিডেন্সি রাজ্য হিসেবে বড্ড বড়, তাতে শাসন কার্য চালাবার খুব অসুবিধে। সিভিলিয়ানরা অনেকদিন থেকেই এ ব্যাপারে আপত্তি জানাচ্ছে। বাংলাকে ভাগ করার প্রস্তাব আগেও অনেকবার তোলা হয়েছে, এমনকি আপনার আগে যিনি ছিলেন সেই লর্ড এলগিনের কাছে একটা পরিকল্পনা পেশ করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি কিছুই করলেন না। কেন লর্ড এলগিন সেটা বিবেচনা করলেন না তা আমার জানা দরকার। তিনি হ্যাঁও বলেননি, নাও বলেননি। লর্ড এলগিনের এই তো এক দুর্বলতা ছিল, তিনি সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন। কার্জন টেবিলে একটা মুষ্ঠাঘাত করলেন, তারপর চিবিয়ে চিবিয়ে বললেন, লর্ড এলগিন আর লর্ড কার্জন এক নয়। সিদ্ধান্ত নিতে তোমাদের এই লর্ড কার্জনের কখনো সাহসের অভাব হয় না। ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু আর মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে হবে। তার জন্য চাই পর্যায়ক্রমে নিখুঁত পরিকল্পনা। বাংলা ভাগ অতি উত্তম প্রস্তাব। প্রায় বছর ৩০ আগে অসমকে বাংলা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তখন ওই সিলেট, কাছাড় আর গোয়ালপাড়া, এই ৩টে বাংলাভাষী রাজ্য বাংলা থেকে কেটে অসমে জুড়ে দেওয়া হয়েছিল। তাতে বাঙালিরা আপত্তি করেনি। এখন শাসন কার্যের সুবন্দোবস্তের কথা বলে পূর্ব বাংলার জেলাগুলি নিয়ে আলাদা রাজ্য গড়লে বাঙালিরা বিশেষ আপত্তি জানাবার যুক্তি খুঁজে পাবে না। আপত্তি জানালেই বা কানে তুলতে হবে কেন? দেশ শাসন করছে কে? ইংরেজরা। তাদের ওপর বাঙালি বাবুদের কথা বলার কি অধিকার আছে? তুমি ভালো করে পরিকল্পনা তৈরি করো। এতই খুশি হলেন লর্ড কার্জন যে অবিলম্বে ফ্রেজারের পদোন্নতির আদেশ দিলেন। পুলিশের বড় কর্তা থেকে এক লাফে লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাট হয়ে গেল অ্যান্ড্রু ফ্রেজার। কার্জন স্বয়ং বেরুলেন পূর্ববঙ্গ পরিদর্শনে। প্রথমে এলেন ময়মনসিংহে। এখানকার প্রধান জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীকে লোকে বলে মহারাজ। এই প্রথম এক বাঙালি হিন্দুর প্রাসাদের আতিথ্য নিলেন লর্ড কার্জন। মেরিকে সঙ্গে আনিনি, কারণ এবারে আমার সফরের মূল উদ্দেশ্য বঙ্গ বিভাগের পরিকল্পনার সমর্থন আদায় করা। সরকারের এই উদ্দেশ্য বা চক্রান্তের কথা ইতিমধ্যেই প্রচারিত হয়ে গেছে। অধিকাংশ লোকই কথাটা বিশ্বাস করতে পারছে না। অনেকেই ভাবছে, বাঙালিদের মতামত না নিয়েই বঙ্গদেশকে ভঙ্গ করা হবে। বাংলার একদিকে শুধু মুসলমান, একদিকে শুধু হিন্দুরা থাকে এমন তো নয়। হিন্দু ও মুসলমান সর্বত্রই ছড়িয়ে আছে। কোনো কোনো জেলায় কোনো এক সম্প্রদায়ের সংখ্যাধিক্য। জন্মসূত্রে, ভাষার সূত্রে সবাই বাঙালি। ময়মনসিংহের মানুষ শত শত আবেদনপত্র জমা দিল কার্জনের কাছে। মহামান্য বড়লাটের কাছে তারা মিনতি জানাচ্ছে এই প্রস্তাব রদ করার জন্য। কার্জন সেসব আবেদনপত্র বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিলেন। আমার কাছে সবই যেন অবোধ শিশুদের কান্নাকাটি। মহারাজের প্রাসাদে লর্ড কার্জনের আপ্যায়নের কোনো ত্রুটি নেই, কিন্তু মধ্যাহ্নভোজের সময় কার্জন যখন সূর্যকান্তকে বঙ্গভঙ্গ বিষয়ে মতামত জিজ্ঞেস করলেন, সূর্যকান্তর কথা শুনে এমনই বিরক্ত হলেন লর্ড কার্জন। আমি এই পরিকল্পনা একেবারেই সমর্থন করি না, কারণ বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে কোথাও কোনো অশান্তি নেই। এই বিচ্ছেদ নীতি কোনো বাঙালি মেনে নেবে না। সূর্যকান্তর কথা শুনে এমনই বিরক্ত হলেন লর্ড কার্জন যে সেই প্রাসাদে রাত্রিবাস করতেও রাজি হলেন না। সকালে এসে পৌঁছেছিলেন, বিকেলেই রওনা দিলেন ঢাকার দিকে।
ঢাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি নবাব সালিমুল্লাহ। তিনিও প্রকৃতপক্ষে নবাব নন। তাঁর পিতামহ ছিলেন একজন অতি ধনী ব্যবসায়ী। ঢাকা এবং সন্নিহিত এলাকায় প্রচুর ভূসম্পত্তিতে অর্থলগ্নি করেছিলেন। তাঁর অনেক সদ্গুণ ছিল। তিনি হিন্দুদের কাছেও ছিলেন খুব জনপ্রিয়। তিনি হাসপাতাল ও অনেক দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। সেই সব কারণে কৃতজ্ঞতা স্বরূপ সাধারণ মানুষই তাঁকে নবাব উপাধি দিয়েছিল। বর্তমান নবাব অবশ্য সেসব গুণের অধিকারী নন। উপরন্তু কিছু কিছু অবিবেচনার ফলে ঋণ ভারে জর্জরিত। নবাবের এই ঋণগ্রস্ত অবস্থার কথা অ্যান্ড্রু ফ্রেজার আগেই লর্ড কার্জনকে জানিয়ে দিয়েছিল। কার্জন ঢাকায় এসেই নবাবকে সরকারের পক্ষ থেকে 1 লক্ষ পাউন্ড ধার দেবার প্রস্তাব দিলেন। দেশের আর কোনো ব্যক্তি সরকারের কাছ থেকে এরকম অযাচিত ঋণ কখনো পায়নি। লর্ড কার্জনের এরকম অভূতপূর্ব উদারতার পেছনে উদ্দেশ্যটি প্রকট। নবাব সালিমুল্লাহ এতে বিগলিত হয়ে বড়লাটের আজ্ঞাবহ হয়ে গেল। কিন্তু বঙ্গভঙ্গ খুব দ্রুত কার্যকর করা অবশ্য কার্জনের পক্ষে সম্ভব হল না। এর জন্য সেক্রেটারি অফ স্টেটের অনুমোদন প্রয়োজন। চিঠিপত্র চালাচালি চলছে। এর মধ্যে মেরিকে পাঠাতে হলো ইংল্যান্ডে। তিনি সন্তান সম্ভবা, 3য় জননী হবেন। কিছুদিন পরে সংবাদ এলো আরেকটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বটে মেরি, কিন্তু তিনি নিজে গুরুতর অসুস্থ। তাঁর জীবন সংশয়। কিন্তু খবর পেলেও তৎক্ষণাৎ পৌঁছবার তো কোনো উপায় নেই। ভারত থেকে জাহাজে ইংল্যান্ডে পৌঁছতে অন্তত 17 দিন লাগে। এর মধ্যে কিছু অঘটন ঘটল না তো? অসুস্থ শরীরে থিয়েটার দেখতে এসেছেন মহেন্দ্রলাল সরকার। থিয়েটার তার নেশা। যখন নানা রকম ব্যস্ততায় তার নিঃশ্বাস ফেলারও সময় থাকত না, তখনও কোনো নতুন নাটক শুরু হলেই তিনি অন্য কাজ ফেলে রঙ্গালয়ে এক সন্ধ্যা ব্যয় করতেন। তখন তিনি বলতেন, শুধু কাজ আর কাজ নিয়ে থাকলে কর্মক্ষমতাই ধীরে ধীরে কমে যায়। মাঝে মাঝে মন অন্যদিকে ফেরাতে হয়। উত্তম নাট্য অভিনয় দর্শনে আমার মনে স্ফূর্তি আসে, কর্মের উদ্যম বাড়ে। এখন অবশ্য মহেন্দ্রলাল এক এক করে বিভিন্ন দায়িত্ব থেকে মুক্তি নিচ্ছেন। রোগীদের চিকিৎসা বন্ধ। তাঁর অতি প্রিয় বিজ্ঞান প্রতিষ্ঠানেও আর নিয়মিত যেতে পারেন না। শরীর অশক্ত, হাঁটু দুটি দুর্বল হয়ে গেছে। তবু নাটক দেখতে আসা বন্ধ হয়নি। এক হাতে ছড়ি আর অন্য হাতে দীনেন্দ্র কুমার রায়ের কাঁধে ভর দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন মহেন্দ্রলাল। দীনেন্দ্র এখন বসুমতী নামে একটি পত্রিকা সম্পাদনা করে। সেও নাটক পাগল। মহেন্দ্রলালকে কলকাতার সবকটি রঙ্গমঞ্চের মালিক ম্যানেজাররা বিশেষ ভক্তি শ্রদ্ধা করে। তিনি আসবেন এই খবর পেলেই তার জন্য দোতলার একটি বক্স রিজার্ভ করা থাকে। ক্লাসিক থিয়েটার সম্প্রতি আবার নতুন করে সজ্জিত হয়েছে। পুরনো আসনের বদলে গদি মোড়া নতুন আসন, দেওয়ালে নতুন রং এবং একটি চমকপ্রদ অভিনব সংযোজন, বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক আলো আগে থেকেই এসে গিয়েছিল। প্রেক্ষাগৃহ এখন আলোয় আলোয় ঝলমল করে। এই স্বয়ংক্রিয় পাখা এসে একেবারে দর্শকদের শরীর জড়িয়ে দিয়েছে। বিদ্যুতের নব নব ব্যবহার দেখে বিস্ময়ের আর অবধি নেই। এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই দৈত্য, মানুষের হুকুমে বড় বড় কলকারখানার বিশাল বিশাল যন্ত্রগুলি পর্যন্ত ঘুরিয়ে দেয়। সম্প্রতি শোনা যাচ্ছে বড়লাট ভবনে লর্ড কার্জন নাকি একটি যন্ত্র বসিয়েছেন। তার নাম লিফট। সেই যন্ত্রটির মধ্যে একটি খোপ রয়েছে। সেখানে মানুষজন ঢুকে দাঁড়ায় আর যন্ত্রটি উপরে উঠে যায়। সিঁড়ি না ভেঙেও দোতলায় 3 তলায় ওঠা যায়। বলো কি হে! এরপর কোনো যন্ত্র বুঝি মানুষকে আকাশে ওড়াবে? ইতিমধ্যে তো শুনছি
নড়াচড়া ছবি নিয়েও এক অদ্ভুত কীর্তি শুরু হয়েছে। মানুষ হাঁটছে, দৌড়চ্ছে, ঘোড়া ছুটছে, ঝর্ণা থেকে জল পড়ছে, সবই চলন্ত ছবিতে দেখা যায়। এমনকি যে মানুষটা মরে গেছে তাকেও জীবন্ত দেখা যেতে পারে। সে হাসছে, কাঁদছে। হ্যাঁ, এখন তো থিয়েটারওয়ালারা অতিরিক্ত আকর্ষণ হিসাবে 5-10 মিনিট সেই চলন্ত ছবি দেখায়। আসন গ্রহণ করার পর কোটের বোতাম খুলে হাওয়া খেতে খেতে মহেন্দ্রলাল ওপরের ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার দিকে তাকালেন। মুগ্ধভাবে বললেন, হ্যাঁ হে দীনেন্দ্র, আগে আমরা থিয়েটার দেখতুম কি করে? গরমে গতর সেদ্ধ হয়ে যেত। আগে যখন এ জিনিস ছিল না, এর অভাববোধও ছিল না। গরম লাগতো ঠিকই। কত রাজা মহারাজা যাদের বাড়িতে টানা পাখার তলায় থাকা অভ্যেস, তাঁরাও তো গরম সহ্য করে থিয়েটার দেখতে আসতেন। রামকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে থিয়েটার দেখতে আসতেন। আহা, দরদর করে ঘেমে নিয়ে একসা হতেন। তখন গরমের কষ্ট ভোলাবার জন্য নাটকের মাঝে মাঝেই ধেই ধেই করে সখীদের নাচ জুড়ে দিত। সব নাটকেই 6-7 খানা মাগি নাচবেই। এখন লক্ষ্য করেছ নাচ কত কমে গেছে। অকারণে আর নাচ থাকে না। নাটকগুলো বেশি সিরিয়াস হচ্ছে। তাহলে তোমাদের এই সব নাটক যদি আর্ট হয়, তাকে প্রভাবিত করছে বিজ্ঞান। আপনার এই থিওরিটা আগে ভেবে দেখা হয়নি। বাজনা বেজে উঠল। মঞ্চের সামনে ভারী পর্দাটা একটু একটু করে গোটাতে শুরু করল। অপূর্ব দৃশ্যপট, যেন সত্যিকারের এক নিবিড় অরণ্য, তার মধ্যে এক ভগ্ন মন্দির। মঞ্চসজ্জা দেখেই দর্শকরা চটাপট হাততালি দিয়ে উঠল। ক্লাসিক থিয়েটার এখন জনপ্রিয়তার তুঙ্গে। উচ্চাভিলাষী অমরেন্দ্রনাথ মিনার্ভা থিয়েটারও দখল করে নিয়ে একসঙ্গে 2টি রঙ্গমঞ্চ চালাচ্ছে। নাট্যজগতে সে অপ্রতিদ্বন্দ্বী। গিরিশচন্দ্রকে সে ফিরিয়ে এনেছে। ফিরে এসেছে দানি। শুধু নাট্যকার ও নাট্যশিক্ষক নন, গিরিশচন্দ্র আবার অমরেন্দ্রনাথের অনুরোধে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ও করছেন। নাটকের নাম ভ্রান্তি। কাহিনীর পটভূমিকা ঐতিহাসিক। রাজশাহীর জমিদার উদয় নারায়ণ বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, কিন্তু সেই ইতিহাস এখানে প্রাধান্য পায়নি। মানব চরিত্রের জটিলতাই এর মূল উপজীব্য। মানুষের জীবনের কত অশান্তি, কত দ্বন্দ্ব, কত অবিশ্বাস, কত আত্মযাতনা তৈরি হয় নিছক ভুল বোঝাবুঝির জন্য। সেটাই ঘটনা পরম্পরায় প্রতিফলিত হয়েছে। নিরঞ্জন আর পুরঞ্জন নামে 2টি যুবকের চরিত্রে নেমেছে অমরেন্দ্রনাথ আর দানিবাবু। গিরিশচন্দ্র সেজেছেন রঙ্গলাল। সেই নায়ক দুজনের সঙ্গে যেন সমানে পাল্লা দিয়ে চলেছেন বৃদ্ধ গিরিশচন্দ্র। নাটক দেখতে দেখতে শুধু মুগ্ধ নন, খানিকটা অবিশ্বাস মিশ্রিত বিস্ময় বোধ করলেন মহেন্দ্রলাল। এ কি চরিত্র রচেছেন গিরিশ? সাধারণত করুণ রস, ভক্তিরস কিংবা রুদ্ররসেই তাঁর হাত খোলে। পরপর 2-3টি নাটকে টিকিট বিক্রি আশানুরূপ না হলে তিনি একটি ভাঁড়ামির পঞ্চরঙ্গও নামিয়ে দেন। কিন্তু এই রঙ্গলাল যে সম্পূর্ণ অন্যরকম, যেন এক উদাসীন আত্মসুখ বিমুখ মানুষ। এ চরিত্রে জনপ্রিয় হবার মতন কোনো গাঢ় রং নেই। এক দৃশ্যে গঙ্গা নাম্নী এক বার বনিতাকে নিয়ে রঙ্গলাল এসেছে মন্দিরে। দেবী মূর্তির সামনে বসেছে দুজনে। এই বার বনিতাকে প্রকৃত মানবীর সম্মান দিয়েছে রঙ্গলাল। দেবী মূর্তির সামনে বলছে, অমন পাথুরে মাকে মানি না মানি, তাতে বড় কিছু এসে যায় না। আমার দেবতা হলো প্রত্যক্ষ। আমার দেবতা কথা কয়। আমার দেবতার প্রাণ আছে।
আমার দেবতা অমন দৃষ্টি ভোগ খায় না, সত্যি ভোগ খায়। আমার দেবতা তো পরম সুন্দর। কে তোমার দেবতা শুনি? মানুষ, মানুষ আমার দেবতা। রে, আমার দেবতা প্রাণময় মানুষ, যার সেবা করলে প্রাণ ঠান্ডা হয়, যাকে সেবা করে মনকে জিজ্ঞেস করতে হয় না যে ভালো করেছি না মন্দ করেছি। যে দেবতার পূজায় কোনো শাস্ত্রে নিন্দা নাই, তর্ক বিতর্ক নাই। রঙ্গলাল গঙ্গার এই দৃশ্যে গিরিশের অভিনয় দেখে মহেন্দ্রলালের দুচোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। তিনি ধরা গলায় বললেন, ওহে, গিরিশের হলো কি? সে কট্টর কালী সাধক, এখন মূর্তি পূজার বদলে মানব সেবার কথা বলছে। তার একই পরিবর্তন। আগে এ তো নাটকের সংলাপ। নাট্যকারকে কত রকম চরিত্র তৈরি করতে হয়, তাদের মুখে মানানসই কথা বসিয়ে দেয়। তা বলে কি নাট্যকার নিজের জীবনে সব মানে? না না, এ যেন গিরিশেরই মনের কথা। অভিনয় করছে মনে হয়, গড়গড়িয়ে বলে যাচ্ছে। দেখুন গে, এখনো হয়তো উনি রোজ পুজো আচ্চা করেন। এরপরেও রঙ্গলাল যখন অন্যের জন্য প্রাণ দিতে যাচ্ছে, তখন বিস্মিত মুর্শিদকুলি খাঁ জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার ধর্মের জন্য এরকম প্রাণ দিচ্ছ? নবাব সাহেব যে ধর্মের জন্য পরের কাজ করে, সে নিজেকে ঠিক মতন বিলিয়ে দিতে পারে না, কখনোই পারে না। নাটক শেষ হতেই মহেন্দ্রলাল দীনেন্দ্রকে বললেন, দিনু, চলো চলো, গিরিশের সঙ্গে একবার দেখা করে আসি। গিরিশ ইদানিং আর সকলের সঙ্গে দেখা করেন না। প্রত্যেক দিন অভিনয়ের শেষে কিছু দর্শক ভিড় করে আসে। ওদের চাটুকারিতা শোনার ধৈর্য বা লোভ গিরিশের নেই। মঞ্চে দাপাদাপি করার পর তিনি ক্লান্ত বোধ করেন। কিছুক্ষণ বিশ্রাম নেন নিজস্ব একটি ছোট কক্ষে। বিশিষ্ট লোকদেরও সেখানে প্রবেশাধিকার নেই। কিন্তু মহেন্দ্রলালকে আটকাবে কে? বৃদ্ধ হলেও তো সিংহের জাত তিনি। ওহে গিরিশ, গিরিশ কোথা গেলে? এই হুঙ্কার শুনে গিরিশচন্দ্র নিজেই দরজা খুলে দিলেন। ঘরের মধ্যে এসে মহেন্দ্রলাল বললেন, সুরার পাত্র কোথায়? শুধু তামাক টানছো দেখছি। কেন, তোমার পান করবার ইচ্ছে হয়েছে নাকি? তাহলে আনাই। এতকাল ধরাতে পারেনি, এখন মরার কালে এসে মাতাল হব? হে, আমিও আজকাল আর প্রত্যহ খাই না। আমারও তো বয়স কম হলো না। বাহ, বেশ কথা। তোমার সত্যি সত্যি পরিবর্তন হয়েছে দেখছি। নাটকখানিতেও নতুন কথা বলেছ। বসো বসো। আরে নাটক কেমন দেখলে বলো? অতি সরেস, প্রাণ জুড়িয়েছে। এখনো তোমার লেখার বেশ জোর আছে, এখনো তুমি টায়ার্ড হওনি। রঙ্গলাল আর গঙ্গাবাইয়ের চরিত্র দুটি একেবারে অরিজিনাল। রঙ্গলালের মুখ দিয়ে তুমি কি কথা শোনালে, চোখে জল এসে গিয়েছিল গো। ডাক্তার, তোমাকে খুশি করা অতি সহজ। তোমার মতামতের কোনো দাম নেই। তুমি তো নাটক দেখতে বসলেই আপুস নয়নে কাঁদো। আজও দেখছি ওই যে তোমার কোটের আস্তিন ভিজে গেছে। নাটক দেখে মোটেই কাঁদি না, কাঁদি আমি গান শুনে। অভিনয়ের উৎকর্ষ দেখে কাঁদি। অভিনয় যখন সত্যিকারের আর্ট হয়ে ওঠে, তখন তা আমাকে কাঁদায়।
তোমাদের নাটকগুলি অধিকাংশই রাবিশ, ভেতরে ভুসি মাল। হয় হেঁদো প্রণয়, নয় ভক্তি রসের বাড়াবাড়ি। তবে এ নাটকখানির বাঁধুনি ভালো, মন দিয়ে লিখেছ, তাই না? আমার কথায় যদি বিশ্বাস না করো, সঙ্গে দিনু এসেছে, যে সে লোক নয়, সুসাহিত্যিক, একখানা ম্যাগাজিনের এডিটর। তার কেমন লেগেছে শোনো। সত্যি অপূর্ব হয়েছে। রঙ্গলাল চরিত্রটি আপনার অত্যাশ্চর্য সৃষ্টি। এমন স্বার্থত্যাগ বাঙালি একবার চোখ খুলে দেখবে কি? একদিকে স্বার্থ, হিংসা, দেশ, আর একদিকে স্বর্গের পবিত্রতা। এই রঙ্গলালের চরিত্রের কাছে অধঃপতিত বাঙালির শিক্ষা গ্রহণ করা উচিত। রঙ্গলালের একটি সংলাপ আমার একবার শুনেই মুখস্থ হয়ে গেল। শুনবেন? সংসার যে সাগর বলে, একথা ঠিক। কুল কিনারা নাই, তাতে একটি ধ্রুব তারা আছে, দয়া। দয়া যে পথ দেখায়, সে পথে গেলে কেউ নবাবও হয় না, বাদশাও হয় না। তবে মনটা কিছু ঠান্ডা থাকে, এটি প্রত্যক্ষ। তর্ক যুক্তির দরকার নাই। এ তো সত্যিই মুখস্থ করেছেন দেখছি। হ্যাঁ, মহেন্দ্রলাল ঝুঁকে গিরিশের কাঁধে চাপড় মেরে বললেন, তোমার কি হলো হে? মাঝখানে ধর্ম নিয়ে খুব পাগলামি করেছিলে। পুজো, আচ্ছা, অবতারবাদ, এসব নিয়ে কত মূর্খামি না করেছো। কতবার বলেছি কালী পুজো বন্ধ করো। লেখাপড়া শিখেও বর্বরের মতন একখানা ওই বিভৎস মূর্তির সামনে নাচানাচি করতে তোমাদের লজ্জা ছিল না? হঠাৎ কি করে তোমার এমন সুমতি হলো? মূর্তি পূজার বদলে মানব ধর্ম, মানব সেবা। ডাক্তার, তোমার এই এক দোষ, তোমার মুখের লাগাম নেই। অসংখ্য লোক যে মূর্তিকে দেবতা জ্ঞানে পুজো করে, তা নিয়ে অত খারাপ কথা বলতে যাও কেন? হ্যাঁ, তুমি মানো না ঠিক আছে, সেটা তোমার নিজের মনের মধ্যে রাখো। না, আমি বলবই। আমার যা বিশ্বাস তা আমি বলতে ছাড়বো কেন? এত ঠাকুর দেবতায় ভক্তি তো দেশটা সর্বনাশ করছে। তুমি আরেকটা কথাও বড় খাসা লিখেছ, ধর্মের নামে যারা সেবা করে তারা নিঃস্বার্থ নয়। অনেকে মনে করে কিছু দান ধ্যান মানব সেবা করলে ধর্মকর্ম হবে, পুণ্য হবে, সেই পুণ্যের জোরে স্বর্গে যাবে। স্বর্গে গিয়ে দেবীদের পাশে বসতে পাবে। উর্বশী, মেনকা, রম্ভার মতন স্বর্গের বেশ্যারা এসে কোলে শোবে। যত সব ধ্যাসটামো। আমার নাটক দেখে কি আর মানুষ শোধরাবে? আমার মনে এসেছে তাই লিখে গেছি। সেই জন্যই তো বলছি, তোমার মনের একটা পরিবর্তন এসেছে। গানগুলিও অনবদ্য হয়েছে। নেই তো তেমন বনে কুসুম, মনে যেমন ফোটে ফুল। আহা আহা। হ্যাঁ হে গিরিশ, তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করব, অনেকদিন ধরে ভাবছি। তুমি আবার ক্লাসিকে ফিরে এলে কোন মুখে? থিয়েটারের নটনটিদের কি মান সম্মান থাকতে নেই? ক্লাসিকের মালিক এই অমর ছোঁড়াটার সঙ্গে তোমার মামলা মোকদ্দমা হলো, সে তোমায় কত গালমন্দ করলো, কত কুৎসিত কটু কাটব্য, কাদা ছোঁড়াছুড়ি। এখন দেখছি দুজনে আবার বেশ গলাগলি। অমর নিজেই মামলা তুলে নিল, আমার বাড়িতে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাই। তার এত দেমাক, তবু সে ক্ষমা চাইতে গেল কেন হঠাৎ? আমার কাছে তার সব দেমাক চূর্ণ হয়ে গেছে। আমার বাড়িতে গিয়ে যখন কান্নাকাটি করতে লাগলো, তখন আমি বললাম যে চুপি চুপি আমার বাড়িতে এসে ক্ষমা চাইলে তো হবে না, 5 জনকে জানাতে হবে, সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে।
তখন সে কি করলো জানো? সে হ্যান্ডবিল ছাপিয়ে বিলি করলে পাছে সে আবার ভুলে যায়, সেজন্য ওই দেখো দেওয়ালে সেই একখানা হ্যান্ডবিল সেঁটে রেখেছে। নাট্যমদী সুধীবৃন্দকে আনন্দের সঙ্গে জানাইতেছি যে নটকুল চূড়ামণি পূজ্যপাদ শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের সহিত আমাদের সকল বিবাদ বিসংবাদ মিটিয়া গিয়াছে। বাংলায় যে কয়েকটি স্থায়ী রঙ্গমঞ্চ স্থাপিত হইয়াছে, সকলগুলিরই সৃষ্টিকর্তা শ্রীযুক্ত গিরিশচন্দ্র। প্রায় সকল অভিনেতা ও অভিনেত্রী গিরিশচন্দ্রের শিক্ষায় গৌরবান্বিত। তাহার মধ্যে আমি একজন। গিরিশবাবুর সহিত বিবাদ করিয়া নিতান্তই ধৃষ্টতার পরিচয় দিয়াছিলাম। বড়ই সুখের বিষয়, সমস্ত মনোমালিন্য অন্তর হইতে মুছিয়া ফেলিয়া তাহার স্নেহময় কোলে আমাকে আবার টানিয়া লইয়াছেন। কেন যে অমর আমার কাছে ক্ষমা চাইতে গেল তা নিয়ে আমার মনেও খটকা ছিল। আসল কারণটি পরে জেনেছি, বুঝলে। একটি মেয়ে তাকে জোর করে পাঠিয়েছিল। মেয়ে মানুষের কথা পুরুষে শোনে, এ তো বড় তাজ্জব ব্যাপার। বউ নয় নিশ্চয়। বাঙালি বেটা ছেলেরা তো বউদের গ্রাহ্যই করে না। বউদের লাথি ঝাঁটা মেরে বীরত্ব ফলায়। কোন পেয়ারের মাগি বুঝি? না, তাও নয়। সে বেটি এই থিয়েটারেরই একজন অ্যাক্ট্রেস। তুমি নাম শুনলেই চিনবে। সে বড় আজব চিড়িয়া, বুঝলে। আমি এত বছর ধরে থিয়েটারের কত মেয়ে মদ্যকে চড়িয়েছি, এমনটি কখনো দেখিনি। তার রূপ যৌবন আছে, তবু সে কারুর রক্ষিতা হয় না। কোন পুরুষের সঙ্গে ঢলানিও করে না, অথচ আর কি তেজ। সে অমরকে বলেছিল, গিরিশবাবুকে অপমান করার ফলে ক্লাসিকের স্টেজ অপবিত্র হয়ে গেছে, সে নিজেও এখানে আর পা দেবে না। যতদিন আমি বাইরে ছিলাম সেও অ্যাক্টিং করেনি, বাড়িতে বসেছিল। তাতেই অমরের টনক নড়ল। টিকিট বিক্রি কমে আসছিল। সেই মেয়েটার জেদের জন্যই অমর ছুটে গেল আমার কাছে। ওদিকে মিনার্ভার মালিকের সঙ্গেও তো আপনার আর বোন ছিল না। মিনার্ভার তখন পড়তি অবস্থা। সে মেয়েটি কে শুনি? ডাকবো তাকে, দেখি ইতিমধ্যেই সে বাড়ি চলে গেছে কিনা। ওরে, কে আছিস? একবার নয়নমণিকে এখানে আসতে বলতো। নয়নমণি ততক্ষণে মেকআপ ধুয়ে বসন বদল করে বাড়ি যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। লোকজনদের হাঁক ডাকে তাকে ফিরতে হল। গিরিশচন্দ্রের ঘরের দরজার কাছে দাঁড়ালো। শরীরে একটিও অলংকার নেই, সাধারণ শাড়ি পরা। এখন তাকে মঞ্চনটি বলে মনে করার কোনো উপায় নেই। এ তো দুর্দান্ত অভিনয় করে, আজকের নাটকেও ফাটিয়েছে। মহেন্দ্রলাল চশমা খুলে নয়নমণির সর্বাঙ্গ ভালো করে দেখলেন। তারপর কপট বিষাদের সঙ্গে বললেন, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তবু এমন রমণী রত্ন দেখলে আবার বিয়ে করতে ইচ্ছে করে। সে কি আর আমার অদৃষ্টে আছে? গো, এই বুড়োকে বিয়ে করবে? মহেন্দ্রলালের কথা শুনে নয়নমণি ফিক করে হেসে বলল, হ্যাঁ, রাজি আছি। হ্যাঁ, রাজি? মন্তর পড়ে তো আর বিয়ে করতে পারবো না। বাড়িতে একখানা জাহাবাজ গিন্নি আছে, সে ঝাঁটা পেটা করবে। তাহলে বলো, দমদমের দিকে একটা বাগান বাড়ি কিনি, সেখানে গন্ধর্ব মতে মালা বদল হোক, কি? তাতেও রাজি। মহেন্দ্রলাল সগর্বে গিরিশের দিকে তাকিয়ে বললেন, তবে তুমি যে বললে ও কারুর সঙ্গে থাকতে রাজি হয় না। তুই যে আমাকে ডোবালি নয়ন। শুনেছি এতকাল ধরে কোনো পুরুষকেই তোর পছন্দ হয়নি, আর আজ এই বুড়োকে দেখে তোর মন মজে গেল। তুই ওকে চিনিস?
ওকে কে না চেনে। উনি যখন থিয়েটার দেখতে আসেন সবাই তটস্থ হয়ে থাকে, কারোর অ্যাক্টিং এ সেদিন খুঁত থাকে না। ওর মতন এমন বিরাট মানুষ তো আর কেউ আমার মতন সামান্য মেয়েকে চাননি। মহেন্দ্রলাল ডান বাহু ভাঁজ করে মাসল টিপে বললেন, এখনো তাগদ আছে। ইচ্ছে করলেই বুড়ো হাড়েই ভেলকি দেখাতে পারি, বুঝলে গিরিশ? তাহলে ওইটাই ঠিক থাকলো তো। নয়নমণি মাথা নেড়ে সম্মতি জানালো। দীনেন্দ্র কুমার প্রাণ খুলে হাসছেন। মহেন্দ্রলালও এবার হাসতে হাসতে বললেন, এ বেটির রসবোধ আছে। আমার কথা শুনে প্রথমেই চক্ষু ছানা বড়া করেনি। হ্যাঁ গা, গিরিশ বাবুর হয়ে তুমি নাকি অমর বাবুর সঙ্গে ঝগড়া করেছিলে। থিয়েটারের নটনটিদের মধ্যে এমন গুরু ভক্তির কথা তো আগে কখনো শুনিনি। আরে না না, আমি ওর তেমন গুরুও নই। ও হলো গিয়ে অর্ধেন্দুর হাতে গড়া। আপনি সকলের গুরু। থিয়েটারের মেয়েদের নিয়ে কত লোকে এখনো কত কুকথা বলে, অথচ এমন মেয়েও তো আছে। অভিনেত্রী হলেই কদর্য জীবন যাপন করতে হবে কেন? বিদ্যাসাগর মশাই বেঁচে থাকলে এই নয়নমণিকে একবার তার সামনে নিয়ে গিয়ে দেখাতুম। এ মেয়েটাকে এত প্রশংসা করো না তো, ওর দোষও আছে জানো। ওর সামনে একটু মুখ আলগা করার উপায় নেই। আমাদের সকার বকার করবার বরাবরের অভ্যেস, যখন তখন মুখ ফসকে বেরিয়ে যায়। ভালো করে ধ্যাতানি না দিলে এখানে অনেকে বোঝেও না। নয়নমণির সামনে একটু মুখ খিস্তি করলেই ও মুখ ভার করে উঠে যায়, রিহার্সালও দিতে চায় না। ওকে বুঝিয়ে দাও যে থিয়েটারের অন্দরমহলটা বেম্ভদের আখড়া নয়। এটা ওর দোষ হলো। ওর আরো একটা দোষ, যে ও পুরুষদের সঙ্গে মেশে না, মেয়েদের নিয়ে ঘোঁট পাকায় জানো। অন্য কোনো মেয়েকে বকাবকি করলেও নয়নমণি আগ বাড়িয়ে এসে বলে, কেন কেন, ও কি অন্যায় করেছে? একদিন অমর গুলফাম হরিকে একটা থাবড়া মেরেছিল। মাঝে মাঝে এক কথা 7 বার বললেও না বুঝলে মেজাজ সত্যি ঠিক রাখা যায় না। আমিও 2-1 চড়থাপ্পড় মারি, সত্য। নয়নমণি তাতেই গোঁসা করে বসল। মেয়ে ছেলের গায়ে কেন হাত তোলা হয়েছে, বোঝো মজা। থাবড়া খেলো গুলফাম হরি, সে রাগ করলো না, কিন্তু এই নয়ন বেঁকে বসে থাকলো, সেদিন সে স্টেজে নামবে না। এটাও একটা দোষের কথা বটে। কি আর বলবো, সেদিনের শো বন্ধ হওয়ার উপক্রম। নয়নমণি না থাকলে দর্শক খেপে যাবে। আরে আমি যত বোঝাই কিছুতে শোনে না। শেষ পর্যন্ত অমরকে হাত জোড় করে ক্ষমা চাইতে হলো। শুনে ভারী আশ্চর্য লাগছে। অমরেন্দ্রনাথকে দর্পি মানুষ বলেই সবাই জানে। কথায় কথায় কতজনকে তাড়িয়ে দেয়। অনেক সামান্য কারণে নামকরা নটনটিদের দূর করে দিয়েছে। তবু সে নয়নমণির কথা বারবার শোনে কেন? দীনেন্দ্র, এ মেয়েকে যে তাড়িয়ে দেওয়ার কথা উচ্চারণও করা যায় না। নিজে থেকেই বারবার বলে চলে যাব চলে যাব। যে শাস্তির ভয় পায় না, তাকে শাস্তি দেওয়া বড় শক্ত। মহেন্দ্রলাল উঠে এসে নয়নমণির থুতনি ধরে উঁচু করে বললেন, তোর তো দেখছি অনেক দোষ। তুই থিয়েটারে কেন যোগ দিতে এলি পাগলি? তোর তো যোগিনী সন্ন্যাসিনী হওয়ার কথা ছিল। নয়নমণি কপালে একটা আঙুল ছুঁয়ে নম্র কণ্ঠে বলল, নিয়তি আমাকে এখানে টেনে এনেছে। হয় তোর জেদের জন্য এই থিয়েটারের ভেতরকার পরিবেশ পরিচ্ছন্ন হয়ে যাবে, নয়তো তুই আর বেশি দিন এখানে টিকতে পারবি না। আর একদিন এসে তোর নিয়তির গপ্প শুনবো। এখন আর দেরি করতে পারছি না, বাড়িতে গিয়ে গাদা গুচ্ছের ওষুধ খেতে হবে। কই হে দিনু, চলো এবার।
গিরিশও উঠে এলেন মহেন্দ্রলালকে খানিকটা এগিয়ে দেওয়ার জন্য। ফাঁকা মঞ্চটা পার হয়ে সামনের সিঁড়ি দিয়ে নামতে গেলেন মহেন্দ্রলাল। তার হাতের ছড়িটা খসে পড়ল। ধপ করে বসে পড়ে তিনি জোরে শ্বাস নিতে লাগলেন। কি হলো বলে সবাই ব্যস্ত হয়ে গেল। ছুটে এলো আরো অনেকে। কেউ বলল শুয়ে পড়ুন, কেউ বলল ডাক্তার ডাকা হোক, কেউ বলল অমরবাবুকে খবর দে। চোখ বুজে রয়েছেন মহেন্দ্রলাল। নিজের বুকে হাত বোলাচ্ছেন। নিঃশ্বাস পড়ছে হাঁপুড়ের মতন। একটু পরে চক্ষু খুলে দম নিতে নিতে বললেন, ডাক এসে গেছে, বুঝতে পারছি। শরীর আর বইছে না। সারাটা জীবন অন্য মানুষদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে গেলে নিজের শরীরটার দিকে নজর দাও। এত রাত্রিরে তো আবার ডাক্তারও পাওয়া যাবে না। তুমি বলে দাও এখন কি করা উচিত? এই অবস্থায় কি বাড়ি ফেরা ঠিক হবে? নয়নমণি মহেন্দ্রলালের পায়ের কাছে বসে পড়েছে। তার দিকে চেয়ে এই অবস্থাতেও হাসার চেষ্টা করে মহেন্দ্রলাল বললেন, ব্যথা হচ্ছে আমার বুকে। তুই আমার পা টিপে কি করবি? তাতে কিছু সুরাহা হবে? আপনি কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন, আমরা আপনার একটু সেবা করতে পারি না? আমি কারুর সেবা চাই না। আমি যখন মরব তখন কোন নিরালা নির্জন স্থানে একা গিয়ে শুয়ে থাকব। কেউ জানবে না। মানুষের কান্না কাটি, আহা উহু ফোঁসফোঁসানি আমি সহ্য করতে পারি না একেবারে। কোন ক্রমে তিনি আবার উঠে দাঁড়ালেন। ছড়িতে ভর দিয়ে খানিকটা টলমলভাবে এগিয়ে গেলেন বাইরের দিকে। সার্কুলার রোডের আখড়া তো ভেঙে গেছে বটেই, একদিন গ্রে স্ট্রিটের আড্ডা থেকেও বারীন্দ্র অদৃশ্য হয়ে গেল। কারুকে কিছু জানিয়ে যায়নি সে। তবু যতদূর মনে হয় সে বড়দায় তার দাদার কাছে নিশ্চিন্ত আশ্রয় ফিরে গেছে। গুপ্ত সমিতির বাকি সদস্যদের দিশেহারা অবস্থা। কর্ণধারহীন তরুণীর মতন সে সমিতি টলমল করতে লাগল। ডুবতে বেশি দেরি হল না। অরবিন্দ ঘোষ আর কোনো নির্দেশ পাঠায়নি। সে সম্পূর্ণ নিশ্চুপ। দেশের কাজ করার জন্য যেসব যুবকেরা ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল তারা একে একে ফিরতে লাগলো ঘরে। কেউ কেউ জীবিকার সন্ধানে ব্যাপৃত হলো। যাদের সে সমস্যা নেই তারা ভাবল, এবার একটা বিবাহ করলে মন্দ হয় না। ঘরেই যদি ফিরতে হয় তাহলে আর সংসার ধর্ম গ্রহণ করতে আপত্তি কি? শুধু ভরতেরই কোনো ঘর নেই, তার ফেরার কোনো নির্দিষ্ট স্থান নেই। হেমকানন্দ ফিরে যাচ্ছে মেদিনীপুরে। সে ভরতকে বলল, বন্ধু, তুমিও চলো আমার সঙ্গে। একা একা আর কোথায় ঘুরবে? কলকাতা শহরটা একা থাকার পক্ষে মোটেই সুবিধাজনক নয়। তোমার বাড়িতে গিয়ে কি সারা জীবন অতিথি হয়ে থাকবো? সেটা কিছুদিন পরেই উপদ্রবের মতন মনে হবে। আমি উপদ্রব মনে করি বা না করি, বেশি দিন অতিথি থাকা তোমার আত্মসম্মানের পক্ষেই হানিকর। আমি অন্য একটা প্রস্তাব দিতে পারি। মেদিনীপুর শহরের ঠিক বাইরেই আমাদের একটি খামার বাড়ি আছে। কিছুটা ধান জমি, ফলের বাগান আর একটা ছোট বাড়ি। পৈতৃক সম্পত্তি, ওটা আমার ভাগে পড়েছে। তুমি ওখানে গিয়ে থাকো না কেন? ভরত কিছু বলতে যেতেই তাকে বাধা দিয়ে হেম আবার বলল, না না, দান নয়, আতিথ্যও নয়। ওই খামারে আমার বিশেষ যাওয়া হয় না। দেখাশোনা করা আমার দ্বারা সম্ভব নয়। অনেকদিন ধরেই ওটা বেচে দেওয়ার কথা ভাবছি। তুমি বরং কিনে নাও। সব টাকা একসঙ্গে দিতে না পারলে ক্রমে ক্রমে শোধ করবে। ভাই হেম, আমি গ্রামে কখনো বসবাস করিনি। কিছুদিন পরেই যদি মন উচাটন হয়। মেদিনীপুর শহরটাও তুমি গ্রাম ভাবো নাকি? ওই খামার থেকে শহর মোটে আধ ঘন্টার পথ। শহরে অনেক শিক্ষিত লোক আছে, ভালো লাইব্রেরি আছে। তাছাড়া আমাদের মেদিনীপুরের সমিতি তো ভাঙেনি। সেখানে তুমি কথা বলার অনেক লোক পেয়ে যাবে। ভরত তবু রাজি হল না। সে বলল, কয়েকটা দিন ভেবে দেখি।
তুমি যাও, তোমাকে আমি চিঠি লিখব, কেমন? কিন্তু কলকাতার মেস বাড়িতে কয়েকদিনের মধ্যেই ভরতের মন ছটফটিয়ে উঠল। এখানকার একটি লোকের সঙ্গেও তার ঘনিষ্ঠতা হয়নি। সে নিজেই কারোর সঙ্গে মেশে না বলে অন্যরা তার দিকে বাঁকা চোখে চায়। সে সিঁড়ি দিয়ে নেমে গেলে দু একজন নিচু গলায় মন্তব্য করে। সর্বক্ষণ ঘরের মধ্যেও তো বসে থাকা যায় না। মাঝে মাঝে ট্রামে চেপে ঘুরে বেড়ায়। ট্রামের জানলার ধারে বসে নগর দর্শন করে এখন অনেকেই। ট্রামে করে যেতে যেতে শহরটাকে দেখে ভরত ভাবে, ত্রিপুরা থেকে যখন প্রথম কলকাতায় আসি, তখন কলকাতা শহরের যে রূপ ছিল তার সঙ্গে এখনকার কত তফাৎ। অথচ খুব বেশি দিনের কথা তো নয়, নতুন শতাব্দী এসে যেন হঠাৎ সবকিছু বদলে দিয়েছে। তখন ঘোড়ায় টানা ট্রাম ছিল বটে, কিন্তু লোক বেশি চড়ত না। দু ঘোড়ায় টানা ছ্যাকড়া গাড়িগুলো ছুটতো আরো জোরে। মহিলাদের তো ট্রামে ওঠার প্রশ্নই ছিল না, তারা যেতেন পালকিতে। ধনী ব্যক্তিদের ছিল জুড়ি গাড়ি, চৌঘুড়ি গাড়ি। এখন বৈদ্যুতিক ট্রাম খুব জনপ্রিয়। দুপুরের কয়েক ঘন্টা ছাড়া ফাঁকাই পাওয়া যায় না। পালকির সংখ্যা খুবই কমে গেছে। বড় মানুষেরাও এখন ঘোড়ার গাড়ির বদলে মোটর গাড়ি চড়ে। হাজার হাজার ঘোড়া বাতিল হয়ে যাচ্ছে। এগুলোর কি হবে? শুধু ঘোড়া কেন, বিদ্যুৎ এসেও কত মানুষকে বেকার করে দিয়েছে। সংবাদপত্রে বেরোয় কত ছ্যাকড়া গাড়ির মালিকদের গালে হাত, কয়েক হাজার গাড়োয়ান পথে বসেছে। পালকি বাহকরাই বা এখন কি করবে? শুধু তাই নয়, যে কোনো সচ্ছল পরিবারের বৈঠকখানাতেই ছিল টানা পাখা। অন্তত দুজন পাংখা পুলার নিযুক্ত করা হতো, তারা পালা করে পাখা টানত। সেই সব পেল্লায় টানা পাখা খসিয়ে এখন ঘরে ঘরে বসানো হচ্ছে বৈদ্যুতিক পাখা। পাংখা পুলারদের মাইনে দিয়ে রাখার চেয়ে বৈদ্যুতিক পাখার খরচ অনেক সস্তা। পাংখা পুলাররা কাজে গাফিলতি করে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ত, কিন্তু বিদ্যুৎ ক্লান্ত হয় না, ঘুমোয় না। মাথার উপর এই পাখা সর্বক্ষণ বনবন করে ঘোরে। রাত্রে অনেক রাস্তায় এখনো গ্যাসের বাতি জ্বলে বটে, কিন্তু কোনো কোনো রাস্তায়, বিশেষত সাহেব পাড়ায়, সন্ধে হতে না হতেই ঝলমল করে বৈদ্যুতিক বাতি। বিদ্যুৎ নামে পরমাশ্চর্য শক্তিটি এসে অনেক লোকের জীবিকা হরণ করেছে বটে, কিন্তু কলকাতা শহরটি আগের তুলনায় অনেক পরিচ্ছন্ন হয়েছে। আগে পালকি, ছ্যাকড়া গাড়ি আর ঝাঁকামুটেদের দৌড়দৌড়িতে রাস্তাঘাটে সবসময় বিশৃঙ্খলা থাকত। এখন যানবাহন অনেক দ্রুত গতিতে চলে। ফুটপাত বাঁধানো হচ্ছে বলে পথচারীরা তার উপর দিয়ে হাঁটে। জনস্রোতের প্রবাহ অনেক সুশৃঙ্খল মনে হয়। কিন্তু দিনের পর দিন তো আর ট্রামে বসেও সময় কাটানো যায় না। একদিন থিয়েটার দেখতে গেল। সে অভিজ্ঞতাও সুখকর হলো না ভরতের। ক্লাসিক থিয়েটারে সে কিছুতেই যাবে না। গিয়েছিল স্টার থিয়েটারের প্রতাপাদিত্য পালা দেখতে। কিন্তু প্রধান অভিনেত্রীকে দেখেই তার মনে পড়ে গেল ভূমি সুতার কথা। এই নায়িকার সঙ্গে ভূমি সুতার মুখশ্রীর মিল নেই, কিন্তু একই রকম সাজ পোশাক। কথা বলার ভঙ্গিতেও যেন বিখ্যাত অভিনেত্রী নয়নমণির অনুকরণ। মাঝপথে উঠে চলে এসেছিল ভরত। ভূমি সুতা আমার সঙ্গে কথা বলেনি, আমার দিকে চোখ তুলে চায়নি পর্যন্ত। ভূমি সুতা আমার কেউ না, কেউ না। আর কোনোদিন তার সঙ্গে দেখা হবে না। তবু তবু বুক পড়ে কেন কেন হঠাৎ হঠাৎ চোখ জ্বালা করে ওঠে। এই লক্ষ্যভ্রষ্ট জীবন নিয়ে আমি কি করব? এই একটা বছর গুপ্ত সমিতির সঙ্গে মেতেছিলাম। বেশ একটা উদ্দীপনার সঞ্চার হয়েছিল। মনে হয়েছিল একটা মহৎ উদ্দেশ্যে জীবনটা যদি হঠাৎ চলেও যায় তো যাবে যাবে। এত উদ্যোগ, এত আয়োজন তুচ্ছ রেশারেশিতে নষ্ট হয়ে গেল। অতি তুচ্ছ রেশারেশি। ভরত
গ্রামে যেতে পারেনি, কিন্তু শহরের জীবনের সঙ্গেও সে খাপ খাওয়াতে পারছে না। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চিন্তা করলেই একটা দারুণ সংকোচ তাকে পেয়ে বসে। জাদু গোপাল এখন ব্যস্ত ব্যারিস্টার, তার কাছে গেলে তাকে বিব্রত করা হবে। দ্বারিকা সমৃদ্ধ জমিদার, সে অবশ্য তেমন ব্যস্ত নয়, দেখা হলে খাতির করে, কিন্তু দ্বারিকার স্ত্রীর রহস্যময় কথাবার্তা শুনলেও অস্বস্তি বোধ হয়। তাছাড়া দ্বারিকার কাছে গেলে সে ভূমিসূতার প্রসঙ্গ তুলবেই। অন্য বন্ধুরা কে কোথায় হারিয়ে গেছে কে জানে, কোনো ঠিক নেই। একদিন ট্রামে যেতে যেতে ভরত শুনল সামনের দুজন ব্যক্তি দার্জিলিং বিষয়ে আলোচনা করছে। শিগগিরই তারা দল বেঁধে দার্জিলিং বেড়াতে যাবে। কখন ট্রেন ছাড়ে, কত রাহা খরচ, দার্জিলিংয়ে গিয়ে থাকার সুবিধা অসুবিধা ইত্যাদি সম্পর্কে কথা বলে যাচ্ছে অনর্গল। এমন অনেক কথা মানুষকে শুনতে হয় যাতে তার কোনো প্রয়োজন নেই। জনসাধারণের গাড়িতে দুজন পরিচিত ব্যক্তি কারোর অসুখ বিসুখ সম্পর্কে এমনভাবে চেঁচিয়ে আলোচনা করে যা অন্যরা শুনতে বাধ্য। এই লোক দুটি দার্জিলিং যাবে, তার বিবরণ ভরত শুনতে যাবে কেন? কান বন্ধ করারও তো কোনো উপায় নেই। শুনতে শুনতে একসময় ভরতের মনে হলো, তাহলে আমিও দার্জিলিং ঘুরে আসতে পারি। যাওয়া তো শক্ত কিছু নয়, এই লোক দুটির কাছ থেকে যে অযাচিত জ্ঞান পাওয়া গেল তা কাজে লাগানো যাক। এই সুযোগে হিমালয় দর্শনও হয়ে যাবে। ভরতের যাযাবর সত্তাটি আবার জেগে উঠল। রেলপথে টানা দার্জিলিং যাওয়া যায় না, মধ্যে গঙ্গা নদী পেরোতে হয়। একটি স্টিমার পার করে দেয়। ওপারের হোটেলে খাওয়া দাওয়া সেরে আবার ট্রেন। শিলিগুড়িতে পৌঁছে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আরেকটি ছোট ট্রেনে চাপতে হয়। তবু দার্জিলিং পৌঁছানো গেল না। কার্শিয়াং স্টেশনে সে ট্রেন এসে থেমে রইল। ঘুম নামক কোনো এক স্থানে ধস নেমেছে। ট্রেন আর এগোতে পারবে না। কার্শিয়াং স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভরত। খানিক দূরে দেখল এক জায়গায় ভিড় জমেছে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সে চিনতে পারল। বিভিন্ন সভা সমিতিতে সে রবীন্দ্রনাথের বক্তৃতা ও গান শুনেছে। একবার সামান্য আলাপও হয়েছিল, কিন্তু প্যান্ট কোট পরা পুরোদস্তুর সাহিবি পোশাক পরিহিত কবিবরকে সে আগে কখনো দেখেনি। তার দীপ্তমান চক্ষু, গৌরবর্ণ মুখটি কালো দাড়িতে ঢাকা হলেও টিকলো নাকটি স্পষ্ট। ওষ্ঠে স্মিত হাস্য দেখলেই চেনা যায়। কিন্তু কবি এই ট্রেনে পৌঁছেছেন না এখান থেকে ফেরার জন্য ট্রেনে উঠতে এসেছেন তা ঠিক বোঝা গেল না। ট্রেন ছাড়ার আপাতত কোনো লক্ষণ নেই। কবির সঙ্গে কথা বলার জন্য ভরত এগিয়ে গেল। তখন ডান্ডাধারী দুজন শান্তি ধরনের লোক চেঁচিয়ে বলল, হটো হটো, রাস্তা ছেড়ে দাও, রাজবাহাদুরের জন্য রাস্তা ছেড়ে দাও। শান্তিদের ব্যস্ততা দেখে আর তাদের মুখে রাজা বাহাদুর শুনে ভরতের কৌতূহল হল। রাজা বাহাদুরটি আবার কি? কলকাতা শহরে গন্ডায় গন্ডায় রাজা মহারাজ ঘুরে বেড়ায়। গ্রীষ্মকালে তারা সবাই দার্জিলিং বেড়াতে আসে। ইনি কোন রাজা? শান্তিদের এড়িয়ে আরো কাছাকাছি গিয়ে ভরত চমকে উঠল। এ কি? এ তো রাধা কিশোর। পিতৃপদ পেয়েও তার চেহারার বিশেষ পরিবর্তন ঘটেনি। কবি রবীন্দ্রবাবুর পাশে রাধা কিশোরকে খর্বকায় মনে হয়। তার মুখমণ্ডলে তেমন কোনো রাজকীয় ভাব নেই। বীরচন্দ্র মাণিক্যকে যে কোনো অচেনা লোকও দেখলে বুঝতে পারত ইনি একজন প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন বিশিষ্ট ব্যক্তি। রাধাকিশোরের পরিধানে লম্বা কোটটি স্বর্ণখচিত, গলায় 2 সেট মণিমুক্তোর মালা। এরকম মূল্যবান বসনভূষণ না থাকলে তাকে নেহাত একজন সাধারণ মানুষ বলে মনে হতো। ভরতের মনের মধ্যে বিচিত্র ভাবের খেলা চলতে লাগলো। অনেকদিন পর তার মনে পড়ল, আমি একজন রাজকুমার। এই রাধা কিশোর আর আমি একই পিতার সন্তান। সহোদর না হলেও
রাধাকিশোর কি আমার বড় ভাই নয়? আগের রাজার আমলে যাই ঘটে থাকুক না কেন, এখনো কেন আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? ত্রিপুরায় যাওয়া কি এখনো আমার জন্য নিষিদ্ধ? আচ্ছা, সরাসরি রাধাকিশোরের কাছে গিয়ে নিজের পরিচয় দেব? হ্যাঁ, তাই করি। তারপর দেখা যাক না কি হয়। এখানে ইংরেজের রাজত্ব, এখানে ত্রিপুরা সরকারের কোনো জারিজুরি খাটবে না। কিন্তু পর মুহূর্তেই তার মনে অন্য প্রশ্ন উঠল। সে আবার ভাবল, এতকাল পরে রাজকুমার সাজার মতো নিচু ধরনের লোভ আমার হচ্ছে কেন? আমার কোনো পিতৃ পরিচয় নেই, বংশ পরিচয় নেই, আমি স্বয়ং সিদ্ধ। এটাই কি বেশি গৌরবের নয়? তবু কোথাও একটা টান থেকে যায়, জন্মভূমির টান, রক্তের টান। মনে পড়ে যায় রাজবাড়ির কথা, কমল দিঘির পাড়ে বসে একা একা বই পড়া। অন্য রাজকুমাররা আমাকে অবজ্ঞার চোখে দেখলেও রাধাকিশোর কখনো আমার সঙ্গে রূঢ় ব্যবহার করেননি। কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই, শুধু শুধু রাধাকিশোরের সঙ্গে দুটো কথা বলা যায় না? কেমন আছে ত্রিপুরার আর সবাই? মনমোহিনী নামে সেই রানী। রাধাকিশোর রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছেন স্টেশনের বাইরের দিকে। রাজাদের অন্যদিকে তাকাতে নেই। তিনি ভরতকে দেখতে পেলেন না, দেখলেও চিনতে পারতেন কিনা সন্দেহ। ভরত যখন ত্রিপুরা ছেড়ে চলে আসে, তখন রাধাকিশোর ছিলেন পূর্ণবয়স্ক। তাকে চিনতে অসুবিধে হয়নি, কিন্তু ভরতের তখনও কৈশোর কাটেনি। ত্রিপুরা ত্যাগ করার পর সেই কিশোরটির জীবনে নানান উত্থান পতনে অনেক পরিবর্তন হয়েছে। স্বপ্নময় চোখ দুটি এখন অনেক কঠিন বাস্তবতায় অভ্যস্ত। অবশ্য রাধাকিশোরের তুলনায় ভরত অনেক সুপুরুষ। চুম্বক আকৃষ্টের মতন ভরত ওদের সঙ্গে সঙ্গে খানিক দূর গেল। স্টেশনের বাইরে পা দেবার পর হঠাৎ তার শরীর কেঁপে উঠল ভয়ে। ভাই, ভাই, রাজাদের ভ্রাতৃস্নেহ বলে কোনো বস্তু থাকে নাকি? রাধাকিশোর একসময় নরম স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু সে তো সিংহাসনে বসার আগে। রাজা হওয়া আর না হওয়ার মধ্যে যে অনেক তফাৎ। সব রাজারাই তাদের ভাইদের অবিশ্বাস করে। ভাই মানেই তো সিংহাসনের দাবিদার, যে কোনো মুহূর্তে আড়ালের ষড়যন্ত্রকারী। কিছুদিন আগেই ভরত এক ইতিহাস গ্রন্থে পড়েছে যে অটোমান সাম্রাজ্যের সুলতানরা কোনো ভাইকেই জীবিত রাখতেন না। এক সুলতান সিংহাসনে আরোহণ করেই তার ১৯ জন ভ্রাতাকে হত্যা করেছিলেন। ঔরঙ্গজেবের নিষ্ঠুরতার কাহিনীও সুবিদিত, হিন্দু রাজারাও কম যান না। ত্রিপুরার ইতিহাস রাজাদের ভ্রাতৃবিরোধে কণ্টকিত হয়ে আছে। এই রাধাকিশোরের সঙ্গেই আমার বৈমাত্রেয় ভাই কুমার সমরেন্দ্রর মামলা মোকদ্দমা হয়নি। জ্যেষ্ঠ পুত্র না হতে পারলে রাজপুত্র হয়েও সুখ নেই। আমাকে দেখেই যদি রাধাকিশোরের মনে হয় আমি কোনো মতলবে এসেছি, এই পাহাড় অঞ্চল ত্রিপুরা রাজ্যের অধীন নয়, কিন্তু এখানেও গুপ্ত ঘাতক নিয়োগ করা যেতে পারে। ভরতের শরীরে একটা ঝাঁকুনি লাগল। নিয়তি, নিয়তি। কলকাতার ট্রামে দুজন অচেনা মানুষের মুখে দার্জিলিংয়ের কথা শুনেই আমি ট্রেনে চেপে বসলাম। নিয়তি আমাকে বারবার বিপদের মুখে ঠেলে দেয়। সেই নিয়তি আমাকে এখানে টেনে এনেছে আবার কোনো কৌতুক করার জন্য। না, এবার আর আমি সেই পাতা ফাঁদে পা দেব না, কিছুতেই না। দার্জিলিং যাওয়া হলো না। ভরত ফিরে এলো কলকাতায়। দুদিন পরে কোনো চিঠি না লিখেই সে রওনা হলো মেদিনীপুরের দিকে। হেমচন্দ্র একজন নির্ভরযোগ্য বন্ধু, তার কাছাকাছি থাকাই ভালো। হেম যেন তার প্রতীক্ষাতেই ছিল।
কোনো প্রশ্ন না করেই বলল, চলো তোমাকে খামার বাড়িটা দেখিয়ে আনি, দেখো তোমার পছন্দ হয় কিনা। এখানে বিদ্যুৎ আসেনি, মোটর গাড়ি আসেনি, এখনো গরুর গাড়ি সম্বল। শহরের মধ্যে এক ঘোড়ায় টানা এক্কা গাড়ি পাওয়া যায়। অধিকাংশ মানুষ নিজের দুটি পায়ের ওপরই নির্ভর করে। প্রথম দিনের জন্য একটা এক্কা গাড়ি নিতে হলো। খামার বাড়িটিতে পৌঁছাবার পর ভরত বুঝতে পারল সেটা সত্যি খুব দূরে নয়। হেমের বাড়ি থেকে ঘণ্টাখানেকের মধ্যেই হেঁটে আসা যেত। বাড়িটি বহুদিন মেরামত হয়নি, জরাজীর্ণ হয়ে পড়েছে। বাগানে গাছপালা রয়েছে অনেক, কিন্তু বিশেষ শ্রী নেই, কেউ যত্ন করে না। একটি মধ্যম আকারের পুকুর আছে, সেটি পানায় ভরা। বাঁধানো ঘাটটি দেখলে বোঝা যায় এককালে কেউ শখ করে বানিয়েছিল। সিদ্ধিরাম নামে একজন মালির থাকার কথা এখানে। অনেক ডাকাডাকি করেও তাকে পাওয়া গেল না। তালা খুলে ঢোকা হলো একতলা বাড়িটার মধ্যে। ভেতরে মাকড়সার জাল, ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সাপখোপ থাকাও বিচিত্র নয়। মেঝেতে যে ধুলো জমে আছে তাতে বহুদিন কোনো পায়ের ছাপ পড়েনি। দমে গেলে নাকি বন্ধু? খানিকটা সাফ সুতরো করে নিলে এই চেহারা খুলে যাবে। শুনেছি আমার ঠাকুরদা এখানে এক পশ্চিমা রক্ষিতা পুষেছিলেন। সে নাচ গান জানত। আমার বাবা পেট রোগা মানুষ ছিলেন, তাঁরও সব সামর্থ্য ছিল না। তোমার আবার ভূতের ভয় নেই তো? ভরত মুখ তুলে তাকালো। মাঝে মাঝে নাকি রাত্রিরের দিকে নুপুরের আওয়াজ শোনা যায়, নারী কণ্ঠের খিলখিল হাসি। আমাদের বাড়ির লোকজন কেউ কেউ নাকি শুনেছে। সেই থেকে কেউ আর এখানে আসতে চায় না। আমি 2-1 রাত শুয়ে দেখেছি, আমার ভাগ্যে তেনারা দেখা দেননি। ভূতে ধরা আর ভূতের নজর লাগা কাকে বলে জানো? ভূতে ধরলে তো বুঝেই গেলে। আর তুমি ভূত দেখতে পেলে না, কিন্তু ভূত তোমায় দেখলো, তাতেই নজর লেগে গেল। এরপর তুমি যেখানেই যাও দিন দিন শুকিয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। ভূত তোমাকে মৃত্যু লোকের ওপরে নিয়ে যাবে। মৃত্যু আমাকে অনেকবার ছুঁয়েছে, আমি সহজে যাচ্ছি না। তাহলে একটা ধাঙড় ডেকে ঘরগুলো পরিষ্কার করাতে হয়। আমি সব ব্যবস্থা করে দেব। তুমি 2 দিন আমার ওই বাড়িতেই অতিথি হয়ে থাকো। 2 দিন থাকলে তোমার মান যাবে না। টাকা পয়সার কথা তো কিছু হলো না। অবশ্য এই খামারের দাম বোধ হয় অনেক হবে, আমার সাধ্যের বাইরে, তাই না? এখনই আমার টাকার প্রয়োজন নেই, ওসব কথা পরে হবে। তুমি বরং মাসে মাসে আমাকে 15 টাকা হিসেবে ভাড়া ধরে দিও। কয়েকটা মাস থেকে দেখো তোমার পোষায় কিনা। দিন 7 মধ্যে ভরত জায়গাটার সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিল। সিদ্ধিরাম মালি তাকে রান্না করে দেয়। সে বাগানের কাজ বিশেষ কিছুই জানে না, কিংবা সে কাজে মন নেই, তবে রান্না করতে ভালোবাসে। সন্ধ্যের পর সে কোথায় অদৃশ্য হয়ে যায়। তা যাক, সম্পূর্ণ শব্দহীন আলোহীন এই নির্জন বাস সে বেশ উপভোগ করছে। বহুকাল আগে মৃতা কোনো নর্তকীর আত্মা এসে এখনো তাকে দেখা দেয়নি। সারাদিন ভরত বাগানে কাটিয়ে দেয়। সে মাটি খোঁড়ে, ফুল গাছের যত্ন করে, বড় গাছের শাখা প্রশাখা ছেটে দেয়, পুকুরের পানা পরিষ্কার করে। জল কাদা মাখতে তার আপত্তি নেই, শুধু লুঙ্গি পরা, খালি গা। এখানে এসে সে দাড়ি কামানো বন্ধ করে দিয়েছে। নতুন চেহারায় নতুন জীবন। বিকেলের দিকে প্রায় হেম আসে, সঙ্গে থাকে আরো 2-1 জন। পুকুরের ঘাটে গিয়ে বসা হয়। নানা রকম প্রসঙ্গ নিয়ে আলাপচারিতা চলে অনেকক্ষণ। গুপ্ত সমিতির অন্য সদস্যরা ঘরে ফিরে গিয়ে কে কিরকম আছে তা জানি না আমি, কিন্তু হেমকে দেখলেই বোঝা যায় সে কিছুতেই সংসারের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। সে অশান্ত, অস্থির। সে সত্যিই দেশের কাজ করার জন্য চাকরি ও বাড়িঘর ছেড়েছিল। শেষ পর্যন্ত কিছুই হলো না, ঘাড় নিচু করে ফিরে আসতে হলো। এই ব্যর্থতা সে কিছুতেই মানতে পারছে না। অরবিন্দ ঘোষ ও বারীন্দ্রের ওপর তার যথেষ্ট ক্ষোভ,
একদিন তো সে বলেই ফেলল। দেখো ভরত, আমরা গীতা ও তলোয়ার স্পর্শ করে শপথ নিয়েছিলাম, দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকব। সে শপথ আমরা রাখতে পারলাম কই? অরবিন্দবাবু নিজে শপথ নেননি, তাই না? আমরা ধরেই নিয়েছিলাম যিনি নেতা তাঁর শপথ নেওয়ার প্রয়োজন নেই, অথচ দলটা তিনি ভেঙেই দিলেন। ছি 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 ছি। শুধু বারিনের কথা শুনে তিনি যতীনদাকে বিতাড়িত করলেন, এটা ঠিক হয়নি বোধহয়। যতীনদার বক্তব্য তার শোনা উচিত ছিল। একটা বিধবা অবলা মেয়ে, তার জন্য এত বড় মহৎ উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে পারে? সে মেয়েটার তো আমি কোনো দোষই দেখিনি। সে একটু আমাদের কাছাকাছি এসে বসতে চাইতো, আমাদের কথা শুনতে চাইতো, তাতে দোষের কি হলো? তাকে দলে নিয়ে নিলেই হতো। মেয়ে বলে কি সে বিপ্লবের স্বপ্ন দেখতে পারে না? সরলা ঘোষালের সঙ্গে যদি আমরা হাত মেলাতে পারি, তাহলে ও মেয়ে হয়ে কেন অচ্ছুত হবে? সরলা ঘোষাল ধনির দুলালি, পেছনে ঠাকুর বাড়ির জ্যোতি রয়েছে, সেই জন্যই তার বেশি খাতির। সরলা ঘোষালের প্রসঙ্গ উঠলেই বৈঠকখানা ঘরের দৃশ্যটি ভরতের চোখে ভেসে ওঠে। সে কোনো কথা বলে না। অরবিন্দবাবু একজন উচ্চশিক্ষিত পণ্ডিত লোক, তিনি আমাদের আজগুবি অলিক গল্প শোনাবেন, এ কি আশা করা যায়? আমার মনে আছে উনি বলেছিলেন সারা ভারতে আর সবাই বিপ্লবের জন্য প্রস্তুত, এমনকি পাহাড় জঙ্গলেও আদিবাসীরা ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য অস্ত্র সানিয়ে বসে আছে, শুধু বাঙালিরাই কিছু করছে না। কোথায় কি সব ডাহা মিথ্যে কথা। ভারতের আর কোনো রাজ্যের কোনো দলের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল? সেরকম কোনো দলের অস্তিত্বই তো নেই। সারা ভারত এখন ঘুমিয়ে আছে। পরাধীনতার অপমানের জ্বালা বোধ করার ক্ষমতা পর্যন্ত নেই এদেশের মানুষের। বারিন এবং যতীনদাও এরকম কথা বলেছিল। একে ঠিক মিথ্যে বলা যায় না। আমাদের উৎসাহিত করার জন্য, আমাদের চটপট কাজে নেমে পড়ার জন্যই বোধহয় অরবিন্দবাবু সারা ভারতের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। তা বলে তিনি রূপকথা শোনাবেন? আমরা কি ছেলে মানুষ? মিথ্যের ওপর ভিত্তি করে কিছু গড়তে গেলেই তা এত সহজে ভেঙে যায়। বড়দা থেকে আর তো কোনো নির্দেশ আসছে না, সব চুপচাপ। এরপর আমরা কি করব? যে যার কোটরে সেঁধিয়ে থাকব? আমাদের মেদিনীপুরের দল মোটেও দমে যায়নি, নিরাশও হয়নি। আমরা আগেকার মতন কাজ চালিয়ে যাব। প্রথমে গ্রাউন্ড ওয়ার্ক দরকার। আমরা গ্রামে ঘুরে ঘুরে মানুষকে ইংরেজ শাসন ও শোষণের কথা বোঝাবো। সাধারণ মানুষের সমর্থন না পেলে বিপ্লব হতে পারে না। কিছু লেখাপড়া জানা ছেলে হঠাৎ হুড়ুম হুড়ুম করে একটা ধুন্ধুমার কাণ্ড কাজ শুরু করে দিল। দেশের অধিকাংশ মানুষ তার মর্ম কিছু বুঝলই না। তা কখনো সার্থক হতে পারে? আমরা আবার গোড়া থেকে কাজ শুরু করব। দেখবে এই মেদিনীপুরের দলই এক সময় বাংলায় নেতৃত্ব দেবে। হেমের কথা কি সত্যি হবে? মেদিনীপুর থেকেই বেজে উঠবে স্বাধীনতা সংগ্রামের দামামা, নাকি তার আগেই কার্জন ইংল্যান্ড থেকে ফিরে এসে ভাগ করে দেবেন বঙ্গকে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব ৩৫। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, ভরত মির্চি অগ্নি, মেরি শ্রী সাহা, কার্জন সৌরভ চক্রবর্তী, মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, গিরিশচন্দ্র রূপন দাশগুপ্ত, অমর সুদীপ্ত ঘোষ, নয়নমণি দেবশ্রী মুখার্জি, হেম অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।
গোল্ড মাইন।